আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গত 9 জুন হতে 14 জুন এর 4 দিনব্যাপী আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিশাল বহর নিয়ে তিনি লন্ডন সফর করলেন। এই লন্ডন সফরে তিনি তার লন্ডন সফরকে নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে, অনেক নেতিবাচক সমালোচনা হচ্ছে এবং তিনি সেখানে অপমানিত হয়েছেন বলে অনেক কথা হচ্ছে। কিন্তু যাই হোক, তো জনগণ যেটা বলছে অপমানিত হয়েছেন, কিন্তু আসলে তার উদ্দেশ্য তো সেটা নয়। তিনি নিজেও জানতেন যে এগুলো পরিণাম আমার জন্য লন্ডন সফরে আসবে। তবে তিনি এই যে সরকারি সফর না বললে তার বিশেষ একটা অসুবিধা ছিল, এই জন্য তিনি তার অন্য উদ্দেশ্যকে আড়াল করার জন্যই রাষ্ট্রের প্রায় 4-5 কোটি টাকা ব্যয় করে সরকারি সফর নামে এটাকে চালিয়ে দিতে বাধ্য হয়েছেন। এটা একটা আইওয়াশ। কারণ তিনি তো এটা তো সকলেই এখন অবগত এবং সকলেই জানি, দেশের মানুষ জেনে ফেলেছি যে তিনি আন্তর্জাতিক মানের একটা ব্ল্যাকমেলার, দালাল, যেহেতু গোটা বিশ্বকে যিনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলেন, যার জন্য তিনি এই বিষয়টাকে তার অন্য উদ্দেশ্যকে আড়াল করার জন্যই তিনি সরকারি সফর এটাকে বলেছেন এবং তাকে সেই ধরনের আয়োজন করেই যেতে হয়েছে। কাজে তিনি ওখানে যে গিয়ে লন্ডনের সরকার প্রধান তার সঙ্গে যে সাক্ষাৎ করেননি, আসলে তিনি তো সরকারি সফরে যাননি, কেবল প্রচার করেছে। তার মূল উদ্দেশ্য যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তার অত্যন্ত গোপন মিটিংটা তাকে করতেই হবে এবং না করলে তার মিশন কোনোভাবে বাস্তবায়ন করা হবে না। যেহেতু তিনি এদিকে আবার আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি ম্যানেজ করে ফেলেছেন, কাজে এটা তার জন্য সহজ হয়ে গেছে। এবং যেহেতু তারেক জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেহেতু তার সঙ্গে তার একান্ত বৈঠকটা করতেই হবে, রুদ্ধদ্বার বৈঠক। তার মূল উদ্দেশ্য ছিল এটাই। কিন্তু জনগণ কেউ যেন বুঝতে না পারে, সমস্ত লন্ডন সফর উপর দিয়ে যেন লন্ডন সফর কেন্দ্রিক জনগণের যেন ভাবনাটা থাকে অথবা জনগণের দৃষ্টি ওই দিকে থাকে, এইটাকে তিনি এইভাবে তিনি তার সফরকে জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। কিন্তু উদ্দেশ্য তারেক জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ করা। কিন্তু তারেক জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ এত ইমার্জেন্সি হয়ে গেল কেন, এত জরুরি হয়ে গেল কেন? কারণ একজন সরকার প্রধান হিসেবে তারেক জিয়ার সঙ্গে তিনি ওইভাবে সাক্ষাৎ করতে পারেন না। কারণ তারেক জিয়া সরকারের কেউ নয়, একজন রাজনৈতিক দলের নেতা। এবং তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দেশের মধ্যে বিএনপির মধ্যে অনেক সমালোচনার ঝড় উঠতে পারে। সব কিছুকে তিনি ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছেন। এখন দেখা যাক যে তারেক জিয়ার সঙ্গে তাকে সাক্ষাৎ করতেই হবে কেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন একটাই মূল বিষয়, সেটা হচ্ছে জুলাই সনদ তাকে ঘোষণা করতেই হবে। আর এই জুলাই সনদ ঘোষণা না করতে পারলে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী তিনি হতে পারবেন না। অর্থাৎ জুলাই সনদের মধ্যে দিয়েই তিনি রাষ্ট্রের সকল ক্ষমতাকে তিনি কুক্ষিগত করবেন, এটা তার পরিকল্পনা। কিন্তু এই জুলাই সনদ করতে গেলে যেহেতু এদিকে 50% লোককে তিনি মাইনাস করে ফেলছেন, এখন বিএনপিকে তিনি যদি না ম্যানেজ করেন তাহলে তার সমর্থক হিসাবে মাত্র দেশের টোটাল জনগোষ্ঠীর 10% লোক থাকবে। কাজে 10% লোক নিয়ে
একটি ঘোষণাপত্র তৈরি করা সম্ভব নয়, মানে আন্দোলন কেন্দ্রিক আন্দোলন একটা ঘোষণাপত্র, এবং 10% লোক নিয়ে লিখিতভাবে কোনো ক্ষমতা কক্ষিগত করা তার কাছে সম্ভব নয় বলেই তিনি এখন বিএনপিকে ম্যানেজ করতে গেছে। কারণ বিএনপিকে ম্যানেজ করতে গেলেও তার কিছু লোক সংখ্যা হলো, তাতে 40% হোক আর 45%ই হোক, এইগুলোকে দিয়েই তিনি এই জুলাই ঘোষণা করবেন। এবং ওইখানে বিএনপির ওই জুলাই ঘোষণা বিএনপির স্বাক্ষরে একান্ত অপরিহার্য, তাছাড়া জুলাই সনদ তৈরি করা সম্ভব নয়। জুলাই সনদ যেহেতু থাকবে ওখানে, অনেক কারণ দেখাবে। কারণগুলো হচ্ছে এই যে শেখ হাসিনা বিগত মানে পতিত সরকার স্বৈরাচার ছিল, পতিত সরকার ফ্যাসিবাদ ছিল। এটা যে কোনো মানে ম্যাটিকুলাস প্ল্যানটা যখন সাজানো হয় তখন এই ভাষাগুলো সাজানো হয়েছিল এবং জনগণকে সেগুলো বলাও হয়েছিল। তাহলে আন্দোলনের কারণ হিসাবে শেখ হাসিনা স্বৈরাচার, শেখ হাসিনা ফ্যাসিবাদ, নির্বাচন হরণকারী, ভোটাধিকার হরণকারী, এ ধরনের খুনি, এ ধরনের কারণগুলো ওই জুলাই মানে ঘোষণাপত্র যখন তৈরি করতে যাবে তখন জুলাই আন্দোলনের কারণগুলো তো ঘোষণাপত্রে থাকতে হবে। ওই যে একটা করে প্যারা আসবে, আর যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু, এবং সর্বশেষ ঘোষণাপত্রের সর্বশেষ কারণগুলো উল্লেখ করার পরে যেটা থাকবে সেটা থাকবে যে মানে যেহেতুর পর্ব শেষ, যেহেতু স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা সরকার খুনি ছিল, শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদ ছিল, মানে কথাগুলো এইভাবে আসবে ঘোষণাপত্রে। না, যেহেতু শেখ হাসিনা খুনি ছিল, যেহেতু শেখ হাসিনা সরকার স্বৈরাচার ছিল, যেহেতু শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদী ছিল, যেহেতু শেখ হাসিনা সরকার ভোটাধিকার হরণকারী ছিল, এইগুলো সব কারণ। সেহেতু আমরা বাংলাদেশের জনগণ, এখান তো নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, যদি থাকতো তাহলে বলতো যে আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ, কিন্তু নির্বাচিত তো কেউ নেই। সেহেতু এখানে বলবে যে আমরা বাংলাদেশের মানে জনগণ, যে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদেরকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয়ে যথাযথভাবে একটি পরিষদ গঠন করলাম। কথাটা এইভাবে বলবে, অর্থাৎ নিজেদের মধ্যে আলোচনা। তাহলে নিজেদের মধ্যে তো 10% লোক আর ওই 22টা লোক নিয়ে 22টা দল, এটা নিজেদের মধ্যে হয় না। একটা ব্যাপক মানে জনসমর্থিত একটা দলের দরকার। সেহেতু ওখানে বলবে, এবং বলবে যে পারস্পরিক আলোচনা করিয়া, এবং বলবে যে বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার কিংবা ভবিষ্যতে ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করা, এ ধরনের কিছু কথাগুলো উল্লেখ করবে। দিয়ে জনগণকে এই ইনক্লুড করে ফেলবে। মানে ঘোষণাপত্রে থাকবে টোটাল জনগণকে, কিন্তু আসলে টোটাল জনগণ তো তার নেই। এই জন্য বিএনপিকে নামা, যেন জনগণের নামটা ভাঙাতে পারে। আচ্ছা, এই যে ফ্রি ফেয়ার নির্বাচন, ভবিষ্যতে গণতন্ত্র প্রতিষ্ঠা, তারপর রাষ্ট্রের কল্যাণার্থে, এরকম কিছু কথাগুলো ব্যবহার করে তিনি বলবেন যে এর আগে ছিল আমাদের ওই সংবিধানে অথবা ঘোষণাপত্রে যে গণপ্রজাতন্ত্র, এই জায়গাতে তিনি কিছু একটা শব্দের বিকল্প শব্দ এখানে আমদানি করবেন। গণপ্রজাতন্ত্রের জায়গাতে হয়তো অন্য কোনো শব্দ ব্যবহার করে তন্ত্র লাগাবেন শেষে, দিয়ে বলবেন সার্বভৌম অমোক তন্ত্ররূপে বাংলাদেশের প্রতিষ্ঠা
ঘোষণা করলাম, বাংলাদেশের প্রতিষ্ঠাতা নয়, সরি, যে 2 জুলাই 24 আন্দোলনের ভিত্তিতে 2য় স্বাধীনতা অর্জনের মাধ্যমে নতুন বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করলাম। কথাগুলো তো এইভাবে তিনি লাগাবেন, এবং মূল কথা এখন আসছে যে তারপরে তিনি লাগাবেন যে এবং তদ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক ইতিপূর্বে ঘোষিত 2য় স্বাধীনতাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করিলাম। বাস, এই যে ঘোষণাপত্রে তার যেহেতু ঘোষিত 2য় স্বাধীনতাকে তিনি অনুমোদন করে নেবেন ওই জুলাই আন্দোলনে, জুলাই সনদে। আবার লাগাবে এবং পরবর্তী লাগাবে যে অনুমোদন করিলাম, এবং এত দ্বারা আমরা দৃঢ়ভাবে ঘোষণা ও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত, মানে নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থাকিবেন। যে তিনি রাষ্ট্রপতির এখন দায়িত্ব গ্রহণ করবেন, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। এইভাবে তিনি রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টাই করছেন, এবং রাষ্ট্রপতি তিনি এই জুলাই সনদের মধ্যে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন, এবং হয়তো ওখানে উপরাষ্ট্রপতি কাউকে করবেন জুলাই সনদে। আর এটাও করবেন যে রাষ্ট্রপতি প্রজাতন্ত্রের সকল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হইবেন। এই যে ওই জুলাই সনদে তিনি রাষ্ট্রপতি হিসাবে দেশের সশস্ত্র সকল বাহিনীর, অর্থাৎ সেনাবাহিনী, বিমান বাহিনী কিংবা নৌবাহিনী, সকল বাহিনীর তিনি সর্বাধিনায়ক হইবেন। এই যে এই জুলাই সনদের মাধ্যমে অর্থাৎ রাষ্ট্রপতি হয়ে তিনি সকল ক্ষমতা তার হাতে কুক্ষিগত করবেন এবং সকল বাহিনীর সর্বাধিনায়ক হইবেন, অথবা তিনি এবার ক্যান্টনমেন্টে তিনি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সেখানে তিনি সংস্কারে হাত দেবেন। কোন অফিসারকে বরখাস্ত করতে হবে, কাকে রাখতে হবে, কাকে সেনাপ্রধান, যদি ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে হয় তিনি দিবেন, অথবা রাখতে গেলে রাখবেন, অথবা ওয়াকারুজ্জামানকে সরিয়ে তিনি তার যে পরিকল্পনাগুলো আছে, হয়তো এখানে ধারণা হচ্ছে যে এটা প্রেসক্রিপশন আসবে পাকিস্তান থেকে, আইএস থেকে, যে তার পছন্দ মতো কাউকে সেনাপ্রধান বানাবেন। এইগুলো করার জন্যই তার এই জুলাই আন্দোলনটা, এবং এটা পরিষ্কার। আর এইটা করতে গিয়েই যেহেতু জনগণের উপর তিনি চাপাবেন, জনগণের ম্যান্ডেটের কথা বলবেন, সেহেতু বিএনপিকে পাওয়া তার একান্ত অপরিহার্য হয়ে গেছে। এখন এইখানে প্রশ্ন যে তার এই অভিলাষ বা দুরভিসন্ধি যদি তারেক যে বুঝতে পারেন তাহলে তো দেশের জন্য মঙ্গল আছে, আর যদি তারেক যে বুঝতে না পারেন তাহলে দেশের জন্য যে অমঙ্গল বয়ে আসবে, অর্থাৎ দেশের তিনি যা যা করতে চাইছেন রিসেট বাটন চাপের মাধ্যমে, কারণ এই জুলাই সনদের মাধ্যমে কিন্তু প্রথমে যেটা আসছে সেটা ৭২ সালের সংবিধান কিন্তু বাতিল হচ্ছে। জুলাই সনদের মধ্যে যা আসছে তখন থেকে তিনি রাষ্ট্রপতি হচ্ছেন এবং রাষ্ট্রের সকল ক্ষমতা তার হাতে। এইখানে হয়তো আমার ধারণা ওখানে যেহেতু খালেদা জিয়া বলে দিচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সরকারের কাজে কেউ যেন বিরক্ত না করে, এবং ওখানে নির্বাচনের ব্যাপারে
ফেব্রুয়ারি হোক এপ্রিল হোক, তারেক জিয়ার সঙ্গে ডক্টর ইউনূস যে একটা ঐক্যমত হয়েছে, সেটা একটা প্রলোভন দিয়েছে যে আমি যখন রাষ্ট্রের সকল ক্ষমতা আমার হাতে আসবে, আমি যখন সর্বাধিনায়ক, তখন নির্বাচনী ইঞ্জিনিয়ারিংটা করা সম্ভব হবে এবং বৃহত্তম দল হিসাবে তারেক জিয়াকে হয়তো ওই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বানানো যাবে। এবং তার মেন উদ্দেশ্য যে আজকে 1%ও এনসিপির কোনো ইয়ে নেই, এই সমর্থক নেই। কাজেই এনসিপি দলটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় গঠিত একটি দল, তাকেও পার্লামেন্টে নিয়ে আসতে হবে। অতএব টোটাল ইলেকশনকে পরিকল্পিতভাবে 50% 60% জনগণকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের মাধ্যমে একটা পার্লামেন্ট গঠনের মাধ্যমে বাংলাদেশের যে পেছনের যে বাংলাদেশ অর্জনের যে ইতিহাসগুলো আছে, সেগুলোকে মুছে ফেলে দিতে তিনি সক্ষম হবেন। কিন্তু একটা জিনিস, এনসিপি কোনোদিন সরকার গঠনে আসবেও না, আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার এইগুলো মিশন ভীষণ অপকর্মগুলোকে বাস্তবায়ন করে তিনি চলে যাবেন। কিন্তু তার দায়ভার চিরদিন বিএনপিকে টানতে হবে। কারণ এই ধরনের এই যে জুলাই সনদ বলি, কারণ জুলাই আন্দোলন তো এখন আর তার অস্তিত্ব হারিয়ে ফেলছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। কারণ জুলাই আন্দোলন তো আর এইগুলো ছিল না। এখন ডক্টর ইউনূস যা কিছু করছে তা জুলাই আন্দোলনের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো নয়, তার যে অভিলাষ রাষ্ট্র ক্ষমতা দখল করা, এবং আমেরিকা তাকে যে তৈরি করেছে, এই যে মানবিক করিডোর বলি আর ওই ইয়ে বলি চট্টগ্রাম বন্দর বলি আর সেন্ট মার্টিন দ্বীপ বলি, এইগুলো এখন দিতে গিয়েই যে তিনি সেনাবাহিনীর দ্বারা এবং রাজনৈতিক দলগুলোর দ্বারা যে বাধার মুখে পড়েছে, এখন এই পথটাকে সুগম করার জন্যই জুলাই সনদটা তার জন্য অপরিহার্য হয়ে গেছে। এবং জুলাই সনদটাকে তৈরি করতে গিয়ে বিএনপিকে ম্যানেজ করা তার জন্য অপরিহার্য হয়ে গেছে, যার জন্য এই তারেক বিএনপিকে ম্যানেজ করতে গিয়েই তিনি জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় করে সরকারি সফর নামে লন্ডন গেছেন। মূলত তার উদ্দেশ্য হচ্ছে তারেকের সঙ্গে সাক্ষাৎ করা এবং তাকে ম্যানেজ করা, এবং ম্যানেজ করা হয়তো বা হয়েও গেছে। কাজেই এ ধরনের চক্রান্ত বেশি দিন টিকে না। এবং বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই সনদ নামের যে ইঁদুরের ফাঁদে পা দিয়েছে, এর খেসারত বিএনপিকে ভবিষ্যতে দিতেই হবে। আর নচেত বিএনপি তার অস্তিত্ব হারাবে। হয়তো আসল সত্যটা কোনো উদ্ঘাটিত হবে, দেশ আবার সাবেক জায়গাতে ফিরে আসবে। হয়তো কিছুদিন দেশকে মাসুল দিতে হচ্ছে। এই মাসুল যে দেশকে দিতে হচ্ছে, এই মাসুলটা একদিন বিএনপিকেও দিতে হবে, এবং এটাই নিশ্চিত। কারণ এই ধরনের আন্দোলন কোনোদিন ভালো কিছু, এ ধরনের আন্দোলন এবং আন্দোলনের প্রেক্ষিতে পরবর্তীতে ভালো যে পরিকল্পনাগুলো, কূটকৌশলগুলো, ষড়যন্ত্রগুলো বিস্তার লাভ করছে, এবং কিছু বিদেশিদের এবং কয়েকটা লোকের যে দুর্বিসন্ধি বাস্তবায়ন হচ্ছে, এই ধরনের আন্দোলন কোনো দিন জনগণের সমর্থন আদায় করতে পারে না। এবং এই আন্দোলনের সঙ্গে যারা অংশগ্রহণ করে এবং এই আন্দোলনের প্রেক্ষিতে যারা দেশকে নেতৃত্ব দেয় এবং যারা সহযোগিতা করে, তাদের স্থান হয় ইতিহাসের আস্থা করে অত্যন্ত কলঙ্কিত অধ্যায়। ইতিহাস কাউকে ক্ষমা করে না, এবং ইতিহাস কোনোদিন বিদায়ও বলে না।
ইতিহাস বলে আবার দেখা হবে। কাজেই ইউনূস চলে যাবে, এনসিপির অস্তিত্ব শেষ হয়ে যাবে, কিন্তু বিএনপির সঙ্গে দেশের জনগণের দেখা হবে বারবার। সেদিন বিএনপি যে জবাবদিহিতার মধ্যে পড়বে, এবং বিএনপির জন্য কাল হয়ে যাবে যদি এই জুলাই সনদ অনুমোদিত হয় বিএনপির স্বাক্ষরে। তাহলে এই বিএনপির সনদই একদিন, এই জুলাই সনদই হবে একদিন বিএনপির জন্য কাল। এবং বিএনপি আর কোনো দিন কোনোরকম বক্তব্য দিয়ে কোনোরকম কিছু বলে তার এই দেশবিরোধী অপকর্মকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশবিরোধী অপকর্মের দায়টা বিএনপিকে নিতেই হবে। এটাকে বিএনপি আর কোনো দিন তার এই গা থেকে এই জুলাই সনদ নামের যে কলঙ্ক, এটাকে তুলতে পারবে না, এটাই নিশ্চিত। এবং এই জুলাই সনদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতেই হবে, তাছাড়া তার কোনো গত্যন্তর নেই। আর এই জুলাই সনদের প্ল্যানেই রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় করে, বিশাল বহর নিয়ে লন্ডন সরকারি সফরের নাম করে তিনি সাক্ষাৎটা করতে গেছেন ওই সঙ্গে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে। কাজে এটা আমি পরিষ্কার বলে দিলাম যে বিএনপি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতার লোভে অনৈতিকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে অনৈতিকভাবে বিএনপি ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখেছে, সেটা অধরাই থেকে যাবে এবং বিএনপির স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।